নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সবচেয়ে নির্ভরযোগ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আর এক্স ফ্যাক্টরে আজকে আমরা আলোচনা করব আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য অনুষ্ঠান জনমত সমীক্ষা নিয়ে। আসুন সরাসরি চলে যাই জনমত সমীক্ষায়। ইতিমধ্যেই বিজেপির প্রার্থী তালিকা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মিডিয়ায়, আমাদের কাছেও এসেছে। আমরা এর আগে আলোচনা করেছিলাম এনকে বাংলায় যে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা কিরকম হতে পারে না পারে, এবং প্রায় সেই খাতাকেই মান্যতা দিয়ে নতুন একটা প্রার্থী তালিকা ঘুরে বেড়াচ্ছে বাজারে। একটা নয়, একাধিক বেড়াচ্ছে। কারণ রাজ্য বিজেপি কমিটি কেন্দ্রীয় বিজেপি কমিটির কাছে একটি প্রার্থী তালিকা দিয়েছেন এবং সেই প্রার্থী তালিকা অমিত শাহ দেখেছেন। তারপরে তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন। সেই সিদ্ধান্ত এখন মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে মিটিং এর গোপন খবর আমরা জানিয়েছিলাম গতকাল রাত্রেই। আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন। যদি না দেখে থাকেন এনকে বাংলায় গিয়ে সেই ভিডিওটা দেখে নিন। সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে সেই গোপন মিটিং এর। আসুন সরাসরি চলে যাব আজকের জনমত সমীক্ষায়। আজকের প্রথম আসন কোচবিহার। শাহী ফর্মুলায় বাংলায় জিতবে বিজেপি। 2019-এ এখানে বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। 2024-এও টিকিট পাচ্ছেন নিশীথ প্রামাণিকই। আমরা 19-এর ফলাফলটা দেখে নিই। 2019-এ নিশীথ চন্দ্র প্রামাণিক বিজেপি প্রার্থী, তিনি পেয়েছিলেন 7,31,594টি ভোট, এবং পরেশচন্দ্র অধিকারী তৃণমূল প্রার্থী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, পেয়েছিলেন 6,77,363টি ভোট। অর্থাৎ ব্যবধান ছিল 54,231টি ভোটের। আর যদি শতাংশের হিসাবে দেখেন তাহলে 3.55% ভোট বেশি পেয়েছিলেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। এবার আমরা যে সমীক্ষা করেছি সেই সমীক্ষার একটা ফলাফল আপনাদের দেখাই। এই সমীক্ষাটা যদিও আজ থেকে 4 মাস আগে করা হয়েছিল, তবুও 4 মাস পরে কতটা পরিবর্তন হয়েছে না হয়েছে নতুন সমীক্ষায় জানা যাবে। এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, 2019-এ এই আসনটি বিজেপির নিশীথ প্রামাণিক জিতলেও 2024-এ কিন্তু জিততে চলেছে তৃণমূল। তবে একটা কথা বলে রাখি, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হলে তবেই আমরা চূড়ান্ত সমীক্ষাটা বলতে পারবো। যেহেতু এখন শুধু বিজেপির প্রার্থী তালিকা আমাদের হাতে এসেছে, তাই তার উপরে নির্ভর করে বলতে হচ্ছে। তাই আজকের যে সমীক্ষা সেটা হয়তো সম্পূর্ণ সঠিক হবে না, কিন্তু কাছাকাছি অন্তত আমরা যেতে পারবো। অর্থাৎ এই কোচবিহার আসনটিতে 2019-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জিতেছিলেন এবং হেরেছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী। কিন্তু 2019-এর ফল এবারে বদলে যেতে পারে। 2024-এ এই আসনে জিততে পারে তৃণমূল। পরবর্তী আসন আলিপুরদুয়ার। 2019-এ এখানে বিজয়ী হয়েছিলেন প্রার্থী জন বার্লা। এবার কিন্তু জন বার্লাকে টিকিট দিচ্ছে না ভারতীয় জনতা পার্টি। 2024-এর টিকিট পেতে চলেছেন মনোজ টিক্কা। যদিও তিনি বিধায়ক, তবুও তিনি লোকসভার টিকিট এবার পেতে চলেছেন বিজেপির তরফ থেকে। 2019-এর ফলাফলটা দেখেনি। জন বার্লা বিজেপি প্রার্থী এখানে বিপুল ভোট পেয়েছিলেন, 7,50,804টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দশরথ তির্কে, তিনি পেয়েছিলেন 5,06,815টি ভোট। ব্যবধান ছিল 2,43,979টি ভোট। যদি শতাংশের বিচারে দেখেন তাহলে 17.68% ভোট বেশি পেয়েছিলেন জন বার্লা। এই জন বার্লাকেই কিন্তু এবার আর টিকিট দিচ্ছে না ভারতীয় জনতা পার্টি, টিকিট পাচ্ছেন মনোজ টিক্কা। ফলাফল কি হবে আসুন দেখে নিই। 2019-এ বিজেপি জিতেছিল এখান থেকে, 2024-এও বিজেপি জিততে চলেছে এই আলিপুরদুয়ার আসন থেকে। পরবর্তী আসন জলপাইগুড়ি। 2019-এ এখানে বিজেপি হয়ে জিতেছিলেন ডক্টর জয়ন্ত রায়। অত্যন্ত সজ্জন মানুষ, সুপরিচিত ডাক্তার। কিন্তু যতদূর জানা গিয়েছে ডক্টর রায় নিজেই এবার আর টিকিট নিতে চান না, তিনি রাজনীতি করতে চান না। 2024-এ এবার টিকিট পাচ্ছেন শহীদ পরিবারের তাপসী রায়। তাপসী রায় এখান থেকে দাঁড়াচ্ছেন জলপাইগুড়ি কেন্দ্র থেকে। দেখে নেব আমরা 2019-এ ঠিক কি হয়েছিল। 2019-এ ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপির প্রার্থী, তিনি পেয়েছিলেন 7,60,145টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয়চন্দ্র বর্মন তৃণমূলের প্রার্থী, তিনি পেয়েছিলেন 5,76,141টি ভোট। অর্থাৎ ব্যবধান ছিল 1,84,004টি ভোট। ভোট শতাংশের যদি হিসেব দেখেন 12.53%।
2.6% ভোট বেশি পড়েছিল বিজেপির ঝুলিতে। কি হতে চলেছে 2024-এ, এবার দেখবো সেটাই। 2024 এই আসনটি কিন্তু পেতে চলেছে তৃণমূল। যদিও বিগত নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এখান থেকে বিপুল ভোট পেয়েছিলেন, এর পেছনে কারণ ছিল জয়ন্ত বাবুর ব্যক্তিগত পরিচিতি, ব্যক্তিগত কারিশমা। প্রার্থী হিসেবে তিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু তার নিজস্ব একটা কারিশমা ছিল, সেই কারিশমায় ভর করে বিজেপি জিতেছিল 2019-এ। কিন্তু 2024-এ এই আসনটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন দার্জিলিং। 2019-এ এখানে প্রার্থী হয়েছিলেন রাজু বিস্ত, তিনি জিতেও ছিলেন। 2024-এও টিকিট পাচ্ছেন রাজু বিস্ত। 19-এ কি হয়েছিল? 19-এ হয়েছিল রাজু বিস্ত এখান থেকে বিজেপির প্রার্থী হয়ে তিনি পেয়েছিলেন বিপুল ভোট, 7,55,767টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমর সিং রায়, তিনি পেয়েছিলেন 3,36,624টি ভোট। ব্যবধান ছিল সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে, 4,13,443টি ভোট। যদি শতাংশের হিসেবে বিচার করেন সেটা 32.63%। কি হবে 24-এ? আসুন দেখি। 24-এও এখানে নিশ্চিতভাবে জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি, এ নিয়ে কোনো দ্বিমত নেই। 2019-এর থেকে ভোট শতাংশ খানিকটা কমলেও 2024-এ কিন্তু বিজেপি এখানে ব্যাপক মার্জিনে জিততে চলেছে। পরবর্তী আসন রায়গঞ্জ। 2019-এ বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, কিন্তু এইবার টিকিট পাচ্ছেন 2024-এ পাপিয়া অধিকারী। আপনাদের বলে রাখি, এই দেবশ্রী চৌধুরী ইনি হচ্ছেন আরএসএস এর একদম ঘরের লোক। সেই আরএসএস এর লোককে ছাঁটাই করে দেওয়ার যে প্ল্যান গুজরাট লবি নিয়েছে, সেই লবির প্ল্যান অনুযায়ী এবার বাদ যাচ্ছেন দেবশ্রী চৌধুরী, আর টিকিট পাচ্ছেন রায়গঞ্জে পাপিয়া অধিকারী। দেখে নেব রায়গঞ্জে গত 2019-এ ফল কি হয়েছিল। 2019-এ দেবশ্রী চৌধুরী বিজেপির প্রার্থী হয়েছিলেন, তিনি পেয়েছিলেন 5,11,652টি ভোট। কানাইয়ালাল আগরওয়াল তৃণমূলের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছিলেন 4,51,078টি ভোট, অর্থাৎ ব্যবধান ছিল 60,574টি ভোটের। আর যদি শতাংশের হিসাব দেখেন তাহলে 4.74% ভোটে। আমরা দেখব 24-এর ফলাফল কি হবে। 24-এ কিন্তু এই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির কাছেও হয়তো সেরকম কোনো ইঙ্গিত আছে বা সম্ভাবনা আছে, তাই দেবশ্রী চৌধুরীর বদলে এখানে প্রার্থী করা হলো অপেক্ষাকৃত কমজোরি প্রার্থী পাপিয়া অধিকারীকে। যদিও এখানে তৃণমূল কংগ্রেসের লড়াইটা খুব কঠিন, তা হলেও 2024-এ কিন্তু রায়গঞ্জ আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন বালুরঘাট। 2019-এ বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। 2024-এও টিকিট পাচ্ছেন সেই সুকান্ত মজুমদারই। আমরা দেখে নেব 19-এর ফলাফল কি হয়েছিল। ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির হয়ে লড়েছিলেন, তিনি পেয়েছিলেন 5,39,317টি ভোট। আর অর্পিতা ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী, তিনি পেয়েছিলেন 5,06,024টি ভোট। ব্যবধান ছিল 33,293টি ভোটের। যদি শতাংশের হিসেব করেন সেটা 2.78%। আসুন দেখে নেব 24-এ এই বালুরঘাট আসনে কি হতে চলেছে। 24-এ কিন্তু বালুরঘাট আসনটিও ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে, আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা বেরোলে তাহলে আরো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু গত 4-5 মাস আগের যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী এই আসনটি কিন্তু ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন মালদা উত্তর। 2019-এ এখানে বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তিনি সিপিআইএম থেকে বিজেপিতে গিয়েছিলেন, টিকিট পেয়েছিলেন এবং জিতেও ছিলেন। কিন্তু এইবার আর 2024-এ খগেন মুর্মুকে টিকিট দিচ্ছে না বিজেপি, তার বদলে টিকিট পাচ্ছেন জোয়েল মুর্মু। আসুন দেখে নিই মালদা উত্তরে 2019-এ কি ঘটেছিল। 2019-এ খগেন মুর্মু বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি পেয়েছিলেন 5,09,524টি ভোট। মসান্নুর তৃণমূলের প্রার্থী, তিনি পেয়েছিলেন 4,25,236টি ভোট। ব্যবধান ছিল 84,288টি ভোটের। আর যদি শতাংশের হিসেব দেখেন সেটা 6.22%। 24-এ কি হবে আসুন সেটা দেখি। 24-এ কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটি পেতে পারে, কারণ জোটের সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে এই আসনটিও কিন্তু
তৃণমূলের পক্ষে বা জোটের পক্ষে অনেক বেশি উজ্জ্বলতর হয়ে উঠছে। 2019-এ বিজেপি এখান থেকে জিতেছিল ঠিকই, কিন্তু জোট হোক বা না হোক তৃণমূলের পাল্লা ভারী, আর জোট হলে অবশ্যই জোটের পাল্লা ভারী হতে চলেছে মালদা উত্তর আসনে। পরবর্তী আসন মালদা দক্ষিণ। এখানে 2019-এ পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র। তাকেই আবার টিকিট দেওয়া হচ্ছে 2024-এ। শ্রীরূপা মিত্র চৌধুরী টিকিট পাচ্ছেন। দেখবো আমরা বিগত নির্বাচনে কি হয়েছিল। 2019-এ আবু হাসেম খান চৌধুরী কংগ্রেসের হয়ে লড়েছিলেন। তিনি পেয়েছিলেন 4,44,270টি ভোট। আর শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির প্রার্থী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছিলেন 4,36,048টি ভোট। ব্যবধান ছিল অত্যন্ত কম, 8,222টি। শতাংশের হিসেবে দেখলে প্রায় 1.38%। এখানে সংখ্যাটি ভুল আছে, মার্জনা করবেন। 1.38% হবে। যাকে 24-এ কি হবে আসুন সেটা দেখে নিই। 24-এ কিন্তু এই আসনটি অমীমাংসিত রেখেছি আমরা এই কারণেই, কারণ জোট তখনও ঘোষিত হয়নি। আজ থেকে 4-5 মাস আগে জোট সেভাবে ঘোষিত হয়নি। যদি জোট হয় তাহলে অবশ্যম্ভাবীভাবে এই আসনটি কিন্তু যেতে চলেছে জোটের পক্ষেই, অর্থাৎ ইন্ডিয়া জোটের পক্ষে। জঙ্গিপুর 2019-এ এখানে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। মাহফুজা খাতুনকেই আবার টিকিট দিচ্ছে 2024-এ ভারতীয় জনতা পার্টি, বিজেপির মহিলা মুসলিম মুখ। দেখা যাক গত নির্বাচনে কি হয়েছে, তারপরে আসবো আগামী নির্বাচনে কি হবে তাই নিয়ে আলোচনা করতে। বিগত নির্বাচনে এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন খলিলুর রহমান। 5,62,838টি ভোট পেয়েছিলেন। মাহফুজা খাতুন পেয়েছিলেন বিজেপির পক্ষে 3,17,056টি ভোট। ব্যবধান ছিল ব্যাপক, 2,45,782টি ভোটের। এবারও কিন্তু মাহফুজা খাতুনকেই টিকিট দিতে চলেছে বিজেপি। দেখে নিই আমরা জঙ্গিপুর আসনে 2024-এ কি হতে চলেছে। জঙ্গিপুর আসন তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকছে। মাহফুজা খাতুন টিকিট পেলেও তার ভোট শতাংশ এবার কমবে, এরকমই ধারণা করছে অভিজ্ঞ মহল এবং আমাদের সমীক্ষক টিম। বহরমপুর আসন 2019-এ পরাজিত হয়েছিলেন বিজেপির প্রার্থী কৃষ্ণ জোয়ারদার। এবার আর কৃষ্ণ জোয়ারদারকে টিকিট দিচ্ছে না বিজেপি। টিকিট পেতে চলেছেন সম্ভবত সুব্রত মৈত্র। কিন্তু গত নির্বাচনে কি হয়েছিল সেটা আমরা দেখব। সুব্রত মৈত্র তিনি বিধায়ক বহরমপুরের, তাকেই লোকসভা কেন্দ্রে টিকিট দিতে চলেছে বিজেপি। এখানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছিলেন 5,91,147টি ভোট। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন অপূর্ব সরকার ডেভিড, তিনি পেয়েছিলেন 5,10,410টি ভোট। এইবার যদি জোট হয় তাহলে কি হবে? ব্যবধান ছিল তৃণমূলের থেকে 80,696টি ভোটের। কিন্তু এইবার কি হবে? 2024-এ কি হবে? 2024-এ আমরা দেখিয়েছিলাম অনিশ্চিত, কারণ এই আসনটিতে তখনও জোট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এখন ইন্ডিয়া জোট হওয়ার সম্ভাবনাটা উজ্জ্বলতর হয়ে উঠেছে এবং নিশ্চিতভাবে এখানে জোট প্রার্থী যিনিই হন, তৃণমূলের হন বা কংগ্রেসের হন, তিনিই জিতবেন। আশা করা যাচ্ছে এই আসনটি তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেবে। তাই নিশ্চিতভাবে বলা যায় এই আসনে কংগ্রেস প্রার্থী যিনিই হবেন, সম্ভবত অধীর চৌধুরী হবেন, তার বিপুল জয় একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে। পরবর্তী আসন মুর্শিদাবাদ। 2019-এ এখানে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে বলা হয় তিনি দলবদলুতে পিএইচডি করেছেন। সেই হুমায়ুন কবির বিজেপিতে দাঁড়িয়েছিলেন, তিনি সেখান থেকে হেরে গিয়েছিলেন এবং এবার তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেবে কিনা আমরা জানি না। কিন্তু 2024-এ টিকিট পাচ্ছেন বিজেপির পক্ষে নজরুল ইসলাম, একজন বিখ্যাত ব্যক্তিত্ব নজরুল ইসলাম। এবং বিখ্যাত ব্যক্তিত্ব মানে তাকে টেলিভিশনের মাধ্যমে আমরা তাকে দেখেছি, সমাজের বিবেকের ভূমিকায় তাকে দেখা যায়। কিন্তু তিনি বিজেপির হয়ে টিকিট নিতে চলেছেন, যাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আবু তাহের খান, তিনি পেয়েছিলেন 6,04,343টি ভোট। আর কংগ্রেসের আবু হানা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, পেয়েছিলেন 3,77,929টি ভোট। ব্যবধান ছিল 2,26,417টি ভোটের। অর্থাৎ বুঝতেই পারছেন 2024-এ কি হবে, তাও একবার আমরা দেখে নিই। 2019-এ এই আসনটি তৃণমূলের ছিল, 2024-এ এই আসনটি তৃণমূলের থাকতে চলেছে। কৃষ্ণনগর, এখানে 2019-এ পরাজিত হয়েছিলেন প্রথিতযশা খেলোয়াড় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।
এবার আর কল্যাণ চৌবেকে টিকিট দিচ্ছে না বিজেপি, তার বদলে টিকিট পাচ্ছেন সৌমেন মুখোপাধ্যায়। আমরা দেখে নেব বিগত নির্বাচনে কি হয়েছিল। বিগত নির্বাচনে মহুয়া মৈত্র তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি পেয়েছিলেন 6,14,872টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কল্যাণ চৌবে পেয়েছিলেন 5,51,654টি ভোট। ব্যবধান ছিল 63,216টি ভোটের। 24-এ কি হবে? 63,216টি ভোট নিঃসন্দেহে কম মার্জিন বলা যায় লোকসভার নিরিখে, কিন্তু এইবার যেহেতু কল্যাণ চৌবেকে প্রার্থী করছে না বিজেপি এবং এমন একজনকে প্রার্থী করছে যিনি কিন্তু বিজেপির ভালো দক্ষ সংগঠক বলেই পরিচিত। 2019-এ তৃণমূলের ছিল এবং 2024-এও তৃণমূলের থাকবে, তবে ভোট শতাংশ বেশ খানিকটা খোয়াতে পারে তৃণমূল কংগ্রেস। রানাঘাট, এখানে বিজেপি হয়ে দাঁড়িয়েছিলেন 2019-এ জগন্নাথ সরকার। জগন্নাথ সরকারকে আর টিকিট দিচ্ছে না বিজেপি, তার বিরুদ্ধে তার চারিত্রিক বিষয়ে অনেক প্রশ্ন উঠে গিয়েছে, সেই কারণে বিজেপি সম্ভবত তাকে টিকিট দিচ্ছেন না। টিকিট দিচ্ছে তুলনামূলকভাবে অনেক তরুণ মুকুটমণি অধিকারীকে। আমরা দেখে নেব 2019-এ কি হয়েছিল। 2019-এ কিন্তু জগন্নাথ সরকার এখানে কিন্তু ব্যাপক ভোটে জিতেছিলেন, তিনি পেয়েছিলেন 7,83,254টি ভোট, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী রূপালী বিশ্বাস পেয়েছিলেন 5,49,425টি ভোট। ব্যবধান ছিল 2,33,428টি ভোটের, অর্থাৎ ব্যবধান ছিল ব্যাপক। এইবার আমরা যা দেখাতে চলেছি সেটা দেখলে খানিকটা আপনারা অবাকই হবেন। আসুন দেখে নিন 2024-এ কি হতে চলেছে। 2024-এ আমরা গত 4-5 মাস আগে দেখিয়েছিলাম যে 2024-এ এই আসনটি জিততে চলেছে বিজেপি, কারণ জগন্নাথ সরকারের একটা মতুয়া সম্প্রদায়ের মধ্যে তার একটা ভালো ইমেজ আছে এবং তার নিজস্ব কিছু ভোট ব্যাংক আছে। সেই ভোট ব্যাংকের দৌলতে তিনি কিন্তু প্রায় 2.5 লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিলেন। তাই আমরা যখন সমীক্ষা করতে গিয়েছি জগন্নাথ সরকারকে মাথায় রেখেই সমীক্ষা করেছি, তাই দেখিয়েছি 2024-এ এই আসনটি পেতে পারে বিজেপি। কিন্তু এখন যেহেতু মুকুটমণি অধিকারী টিকিট পাচ্ছেন, তাই এই আসনটিকে আমরা অনিশ্চিত বলছি। 2024-এর আসনটি বিজেপির কাছে এই আসনটি কিন্তু অনিশ্চিত হয়ে গেল। বনগাঁ, এই কেন্দ্রে বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 2000 টিকিটে তিনিই টিকিট পাচ্ছেন। দেখে নেব 2019-এ কি ফলাফল হয়েছিল। 2019-এ শান্তনু ঠাকুর পেয়েছিলেন 6,87,622টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঠাকুরবাড়িরই মহিলা মমতা বালা ঠাকুর, তিনি পেয়েছিলেন তৃণমূলের পক্ষে 5,76,028টি ভোট। ব্যবধান ছিল 1,11,594টি ভোটের। আমরা দেখে নেব 24-এ কি হতে চলেছে। 24-এও এই আসনটি পেতে চলেছে বিজেপি। 2019-এ ছিল বিজেপির, 24-এও পেতে চলেছে বিজেপি। তবে বিজেপির মার্জিন আর 1 লক্ষের ওপরে থাকবে না, বরং 1 লক্ষের অনেকটাই নিচে থাকবে বলে আমরা মনে করছি। ব্যারাকপুর, এখানে 2019-এ বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া অর্জুন সিং। এবার অর্জুন সিং চলে গিয়েছেন আবার তৃণমূলে, তাই টিকিট পাচ্ছেন ফাল্গুনী পাত্র। 2019-এ কি হয়েছিল আসুন দেখে নিই। 2019-এ বিজেপি প্রার্থী অর্জুন সিং পেয়েছিলেন 4,72,994টি ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীনেশ ত্রিবেদী, যিনি এখন বিজেপিতে, তিনি পেয়েছিলেন 4,58,137টি ভোট। ব্যবধান ছিল মাত্র 14,857টি ভোটের। 2019-এ এই আসনটি পেয়েছিল বিজেপি, তার কারণ মূল ফ্যাক্টর ছিল অর্জুন সিং। এই অঞ্চলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং এর ব্যাপক প্রভাব আছে, ব্যক্তিগত কারিশমায় বিজেপিকে তিনি জিতিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি এখন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024-এ তাই এই আসনটি হেলায় জিতবে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন দমদম, এখানে পরাজিত হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রার্থী। 2024-এ শ্রমিক ভট্টাচার্যকে খুব দুর্ভাগ্যজনকভাবে টিকিট দিচ্ছে না বিজেপি। শ্রমিক ভট্টাচার্য সুবক্তা এবং শ্রমিক ভট্টাচার্য কিন্তু দুর্দিনের বিজেপি করা মানুষ, তাকে সরিয়ে দিয়ে অপেক্ষাকৃত নতুন তৃণমূল থেকে যাওয়া শিলভদ্রকে টিকিট দিচ্ছে বিজেপি। আমরা দেখে নেব 2019-এ কি হয়েছিল। 2019-এ সৌগত রায় তৃণমূলের হয়ে দাঁড়িয়ে এখানে পেয়েছিলেন 5,12,062টি ভোট। শ্রমিক ভট্টাচার্য পেয়েছিলেন 4,59,063টি ভোট। মার্জিন ছিল 53,002টি ভোটের। 24-এ কি হবে আসুন দেখে নিই।
এই আসনটিও কিন্তু 24 সালে ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং আপনাদেরকে বলি, এই 2019-এ যা মার্জিন হয়েছিল তার থেকে অনেক বেশি মার্জিনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস দমদম আসনে। বারাসাত, এখানে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথ। 2024-এ মৃণাল কান্তি দেবনাথকে আর টিকিট দিতে চায় না বিজেপি, তার বদলে টিকিট পাচ্ছেন সম্ভবত বিমল শঙ্কর নন্দ, কারণ এখানে আরো বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে। তবে বিমল শঙ্কর নন্দর টিকিট পাওয়াটা মোটামুটি উজ্জ্বল। দেখে নেব আমরা 2019-এ কি হয়েছিল। বারাসাত কেন্দ্র থেকে লাগাতার জিতে আসছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি তৃণমূলের হয়ে পেয়েছিলেন 6,48,444টি ভোট। মৃণাল কান্তি দেবনাথ বিজেপির প্রার্থী, তিনি পেয়েছিলেন 5,38,275টি ভোট, অর্থাৎ ব্যবধান ছিল 1,10,169টি। আমরা দেখে নেব 24-এ কি হতে চলেছে। 2019-এ এই আসনটি ছিল তৃণমূলের দখলে এবং 2024-এও এই আসনটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থী যিনি হন না কেন এই আসনে পরাজিত হতে চলেছে। বসিরহাট, এখানে পরাজিত হয়েছিলেন বিজেপির খুব পরিচিত মুখ একসময়ের সায়ন্তন বসু। তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী, বলা যায় দুর্দিনের কর্মী। সেই দুর্দিনের কর্মীদের মোদী শাহের ফর্মুলা অনুযায়ী, বলা যায় গুজরাট লবির ফর্মুলা অনুযায়ী, পুরনো দিনের কর্মীরা সবাই প্রায় বাদ যাচ্ছেন, বাদ গেলেন সায়ন্তন বসুও। 2024-এ টিকিট পাচ্ছেন অত্যন্ত বিতর্কিত তথাকথিত আইনজীবী নাজিয়া ইলাহি খান। আপনাদেরকে বলে রাখি, আমরা কেন বিতর্কিত বলছি, বারবার তার নাম বিতর্কে জড়িয়েছে। শুধু জড়ায়নি, তিনি বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত, এরকম বিভিন্ন খবর কিন্তু মাঝে মাঝে ভেসে এসেছে। তার আইনজীবীর ডিগ্রিটাও ফেক, এমনটাও শোনা গিয়েছে। তাকেই প্রার্থী করছে বিজেপি, নাজিয়া ইলাহি খানকে। আমরা দেখে নেব বসিরহাটে কি হয়েছিল। বসিরহাটে নুসরাত জাহান রুহি, তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী, তিনি পেয়েছিলেন 7,82,078টি ভোট। সায়ন্তন বসু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছিলেন 4,31,709টি ভোট। ব্যবধান ছিল 3.5 লক্ষেরও বেশি, 3,50,369টি ভোট। আসুন 24-এ কি হবে তাতে একবার চোখ বুলিয়ে নিই। 24-এও কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটি জিততে চলেছে। এবং আপনাদেরকে বলি, নাজিয়া ইলাহি খান তিনি যদি তার জামানতটাও ধরে রাখতে পারেন, সেটাও বিজেপির কাছে 2024-এ অনেক বড় প্রাপ্তি হবে। জয়নগর, এখানে 2019-এ পরাজিত হয়েছিলেন বিজেপির প্রার্থী অশোক কান্ডারি। এবার কিন্তু অশোক কান্ডারিকে টিকিট না দিয়ে অপেক্ষাকৃত তরুণ প্রার্থী উৎপল নস্করকে টিকিট দিচ্ছে বিজেপি। দেখে নেব আমরা জয়নগর 2019-এ কি ফলাফল হয়েছিল। প্রতিমা মণ্ডল, এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছিলেন 7,61,206টি ভোট, ব্যাপক ভোট। অশোক কান্ডারি পেয়েছিলেন বিজেপির পক্ষে 4,44,427টি ভোট, ব্যবধান ছিল ব্যাপক, 3,16,775টি ভোট। 2024-এ কি হবে আসুন সেটা একবার দেখে নিন। 2019-এ আসনটি তৃণমূলের ছিল, 2024-এও জয়নগর আসনটি তৃণমূলের পক্ষেই থাকতে চলেছে বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। মথুরাপুর, এখানে বিজেপির প্রার্থী ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, দীর্ঘদিনের বিজেপি করা লোক, তিনি এখানে প্রার্থী ছিলেন 2019-এ। 2024-এ কিন্তু তাকে আর টিকিট দিচ্ছে না বিজেপি, বদলে টিকিট পেতে চলেছেন দিলীপ জাটুয়া। আমরা দেখে নেব 2019-এ ফলাফল কি হয়েছিল। যথারীতি দক্ষিণ 24 পরগনা তৃণমূলের গড় বলে পরিচিত, সেই গড়ে চৌধুরী মোহন জাটুয়া তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে তিনি পেয়েছিলেন 7,26,228টি ভোট, ব্যাপক ভোট পেয়েছিলেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্যামাপ্রসাদ হালদার, তিনি পেয়েছিলেন 5,22,854টি ভোট, ব্যবধান ছিল 2,03,974টি ভোটের। বুঝতেই পারছেন 2024-এ কি হবে, আসুন তাও একবার চোখ বুলিয়ে নিই। মথুরাপুর আসনটি তৃণমূলের ছিল 2019-এ, তার আগেও ছিল, 2024-এও কিন্তু পেতে চলেছে তৃণমূল কংগ্রেসই। ডায়মন্ড হারবার খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন নীলাঞ্জন রায়। 2024-এ নীলাঞ্জন রায়কে আর টিকিট দিচ্ছে না বিজেপি, বদলে তৃণমূল থেকে যাওয়া সোনালী গুহকে টিকিট দিচ্ছে। এই বিজেপির এই আসনটি নিয়ে বিজেপির কিন্তু বিশেষ স্ট্র্যাটেজি আছে বলে আমরা গোপন সূত্রে খবর পেয়েছি। স্ট্র্যাটেজি এটাই, যদি নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়ান আইএসএফ এর হয়ে এবং বামেরা যদি নওশাদ সিদ্দিকীকে সমর্থন করেন, কংগ্রেস যদি নাও করে, তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকীকে পেছন থেকে অক্সিজেন দেবে বিজেপি, এরকম একটা খবর পেয়েছি। অর্থাৎ যেন তেন প্রকারেণ
ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতেই হবে, তাই তারা বেছে নিয়েছেন সোনালী গুহকে। আবার অন্য পক্ষ বলছেন এখান থেকে দাঁড়াতে পারেন দিলীপ ঘোষও। জানি না কে শেষ পর্যন্ত টিকিট পাবেন, তবে আমাদের কাছে খবর অনুযায়ী সোনালী গুহ টিকিট পাচ্ছেন, যদিও অন্য মত বলছে দিলীপ ঘোষ এখান থেকে দাঁড়াতে পারেন। দেখে নিন 2019-এ কি ফলাফল হয়েছিল। 2019-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে এখানে দাঁড়িয়েছিলেন, তিনি পেয়েছিলেন 7,91,127টি ভোট, বিপুল ভোট পেয়েছিলেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীলাঞ্জন রায় বিজেপির হয়ে দাঁড়িয়ে তিনি পেয়েছিলেন 4,70,533টি ভোট, আর ব্যবধান ছিল 3,20,594টি ভোটের। 24-এ কি হবে আসুন তা দেখে নিন। বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ হন বা সোনালী গুহ, যেই হন না কেন, 2019-এ এই আসনটি, ডায়মন্ড হারবার আসনটি ছিল তৃণমূলের, 2024-এও থাকছে তৃণমূলের। পরবর্তী আসন যাদবপুর। এখানে প্রার্থী ছিলেন বিজেপির অনুপম হাজরা। 2019-এ বিতর্কিত চরিত্র, তাকে নিয়ে খুব শিগগিরই আমরা একটা অনুষ্ঠান আনতে চলেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। 2024-এ অনুপম হাজরাকে এখান থেকে টিকিট দিচ্ছেন না বিজেপি, তার বদলে টিকিট পাচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, রূপা গাঙ্গুলি চিত্রতারকা, তিনি টিকিট পাচ্ছেন। যাদবপুর কেন্দ্রে বিগত 2019-এর নির্বাচনে কি হয়েছিল আসুন সেটা দেখে নিই। 2019-এ মিমি চক্রবর্তী ছিলেন তৃণমূলের প্রার্থী, তিনি পেয়েছিলেন 6,88,472টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপম হাজরা, এখানে ভুলবশত নামটা নীলাঞ্জন রায় এসে গিয়েছে, হবে অনুপম হাজরা, তিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি পেয়েছিলেন মাত্র 3,93,233টি ভোট, অর্থাৎ ব্যবধান ছিল প্রায় 3 লক্ষের কাছাকাছি, 2,95,239টি ভোট। কি হবে 2024-এ আসুন সেটা এবার দেখি। 2024-এও কিন্তু এই যাদবপুর আসনটি ধরে রাখতে চলেছে তৃণমূল। রূপা গাঙ্গুলি এখান থেকে প্রার্থী হলেও তিনি যে জিততে পারবেন না, এটা বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে, আমাদের সমীক্ষাতে উঠে এসেছে। পরবর্তী আসন কলকাতা দক্ষিণ। পরাজিত হয়েছিলেন বিজেপির প্রার্থী বসু পরিবারের মানুষ চন্দ্র বসু, অত্যন্ত সজ্জন শিক্ষিত মানুষ, তিনি পরাজিত হয়েছিলেন। 2024-এ এখান থেকে টিকিট পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, অবাক হবেন না, মিঠুন চক্রবর্তীকে এই আসনটিতে দাঁড়ানোর জন্য অনুরোধ করবে ভারতীয় জনতা পার্টি। আমরা দেখে নেব 2019-এ ফল কি হয়েছিল। 2019-এ তৃণমূল প্রার্থী মালা রায় এখান থেকে জিতেছিলেন 5,73,119টি ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চন্দ্রকুমার বসু, তিনি পেয়েছিলেন 4,17,927টি ভোট, ব্যবধান ছিল 1.5 লাখেরও বেশি, 1,55,102টি ভোট। আমরা দেখে নেব 24-এ কি হতে চলেছে। 24-এও কিন্তু এই আসনটি পেতে চলেছে তৃণমূল। মিঠুন চক্রবর্তী দাঁড়ান বা নরেন্দ্র মোদী দাঁড়ান বা স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ দাঁড়ান, যেই দাঁড়ান, এই আসনটি কিন্তু তৃণমূল ধরে রাখবেই 2024-এ, এটা নিশ্চিতভাবে আমরা বলছি। কলকাতা উত্তর। 2019 এখানে পরাজিত হয়েছিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী রাহুল সিনহা। এবার তাকে টিকিটই দেয়নি বিজেপি, কারণ ওই একই ফর্মুলা, গুজরাট লবির ফর্মুলা, তারা পুরনো বিজেপিকে ছেটে ফেলে অপেক্ষাকৃত নতুন যারা অন্য দল থেকে এসছেন তাদেরকেই টিকিট দিচ্ছেন। সজল ঘোষও তার ব্যতিক্রম নন, সজল ঘোষও তৃণমূল থেকে গিয়ে টিকিট পেতে চলেছেন 2024-এ। 2019-এ কি ফল হয়েছিল আসুন সেটা দেখে নিন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছিলেন 4,74,891টি ভোট। আর রাহুল সিনহা, যার অফিসিয়াল নাম বিশ্বজিৎ সিনহা, তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, তিনি পেয়েছিলেন 3,47,796টি ভোট, ব্যবধান ছিল 1,27,095টি ভোটের। কিন্তু এইবার কি সজল ঘোষ পারবেন তৃণমূলের প্রার্থীকে হারাতে? আসুন দেখে নি 2024-এ কি বলছে। না, এই আসনটি তৃণমূলের ছিল, উত্তর কলকাতার তৃণমূলেরই থাকছে 2024-এ। সজল ঘোষ, যিনি কলকাতা কর্পোরেশনের এখন একজন কাউন্সিলর, তিনি কিন্তু হারাতে পারছেন না তৃণমূল প্রার্থীকে। এই আসনটিতেও কিন্তু বিজেপির পরাজয় ঘটতে চলেছে বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। পরবর্তী আসন হাওড়া। হাওড়ায় 2019-এ পরাজিত হয়েছিলেন বিজেপির প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত, বিদগ্ধ মানুষ, পণ্ডিত মানুষ, তিনি এখান থেকে প্রার্থী হয়েছিলেন এবং তিনি প্রার্থী হয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বেশ বেগও দিয়েছিলেন। 2024-এ আমাদের কাছে খবর অনুযায়ী অঞ্জনা বসু টিকিট পাচ্ছেন, অথবা আরো 2-3টে নাম ঘুরে ফিরে বেড়াচ্ছে। মোটামুটি আমরা যা জানতে পেরেছি অঞ্জনা বসু টিকিট পাচ্ছেন। হাওড়ায় 2019-এ কি ফলাফল হয়েছিল আসুন সেটা একবার দেখে নেব।
প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ফুটবলার, অর্জুন প্রাপ্ত ফুটবলার, তৃণমূল প্রার্থী। তিনি পেয়েছিলেন 5,76,711টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী, তিনি পেয়েছিলেন 4,73,016টি ভোট। রন্তিদেব সেনগুপ্ত কিন্তু ভালো ভোট পেয়েছিলেন এবং বলা যায় গত নির্বাচনে 2015 নির্বাচনের তুলনায় মার্জনা করবেন 2014 নির্বাচনের তুলনায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন এক ধাক্কায় 1 লাখের কাছাকাছি নামিয়ে দিয়েছিলেন। ভোটের ব্যবধান ছিল 1,03,695টি ভোট। হাওড়ায় কি হবে 2024-এ? আসুন সেটা এবার দেখি। চিত্রতারকা অঞ্জনা দেবী দাঁড়ান বা অন্য কেউ দাঁড়ান, 2024-এ এই আসনটি তৃণমূলের জন্য একেবারে নিশ্চিত। এরকম ভাবে আমাদের কাছে যা সমীক্ষা এসেছে তাতে আমরা জানতে পেরেছি। 2019-এ আসনটি তৃণমূলের ছিল, 2024-এও কিন্তু এই আসনটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেসই। পরবর্তী আসন উলুবেড়িয়া। এখানে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি। জয় ব্যানার্জির বদলে এখানে বিজেপি টিকিট দিতে চায় মুসলিম মুখ মাসুম আক্তারকে। মাসুম আক্তার এখানে অপেক্ষাকৃত তরুণ মুখ, তাকে লড়তে হবে একজন হেভিওয়েট প্রার্থীর সাথে। জানি না তৃণমূল কাকে প্রার্থী করবে, তবে সম্ভবত যিনি প্রার্থী ছিলেন তিনিই প্রার্থী হবেন। 2019-এ কি ফলাফল হয়েছিল আসুন সেটা একবার দেখে নিন। উলুবেড়িয়ায় বরাবরই সুলতান আহমেদ একটা বড় চেহারা। সেই সুলতান আহমেদ পরলোক গমন করার পর তার স্ত্রীকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। সাজদা আহমেদ এখান থেকে টিকিট পান তৃণমূলের হয়ে এবং তিনি গত নির্বাচনে 5,94,945টি ভোট পেয়েছিলেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয় ব্যানার্জি পেয়েছিলেন 4,79,586টি ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি হেরেছিলেন 2,15,359টি ভোটে। কি হবে 2024-এ আসুন সেটা একবার দেখে নিই। 2024-এও কিন্তু এই আসনটি ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। 2019-এ তৃণমূলের ছিল, 2024-এও তৃণমূলের থাকছে। পরবর্তী আসন শ্রীরামপুর। শ্রীরামপুরের প্রার্থী ছিলেন 2019-এ দেবজিৎ সরকার। বেশ জন্মনের প্রার্থী, বেশ পরিৎকর্মা প্রার্থী ছিলেন, কিন্তু তাকে এবার আর টিকিট দিচ্ছে না, বরং টিকিট দেওয়া হচ্ছে কবির শঙ্কর বসুকে, যিনি সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই। তাকেই টিকিট দিচ্ছে। অর্থাৎ প্রাক্তন জামাই বনাম শ্বশুরের একটা লড়াই সম্ভবত আমরা দেখতে চলেছি হুগলির শ্রীরামপুরে। 2019-এ কি হয়েছিল আসুন সেটা দেখে নিই। 2019-এ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছিলেন 6,37,707টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবজিৎ সরকার বিজেপির, তিনি পেয়েছিলেন 5,39,171টি ভোট। ব্যবধান ছিল 1 লাখের কাছাকাছি, 98,536টি ভোট। কি হবে 2024-এ? প্রাক্তন শ্বশুর প্রাক্তন জামাইয়ের লড়াই জমে উঠতে চলেছে শ্রীরামপুরে, যদি তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখান থেকেই টিকিট দেন। কি হবে আমরা আগেই ঘোষণা করেছি, 2024-এও কিন্তু এই আসনটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন হুগলি। 2019-এ এখানে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন লকেট চ্যাটার্জি এবং তিনি জিতেও ছিলেন। 2024-এ কিন্তু বিজেপি এখান থেকে আর লকেট চ্যাটার্জিকে টিকিট দিচ্ছে না, কারণ এই আসনটি বিজেপির ক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়েছে। বিজেপি এই আসনটি আর পাবে না, এটা বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষাতে উঠে এসেছে। তাই 2024-এ প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভবানীপুরে লড়ে বিচ্ছিরিভাবে হেরে গিয়েছিলেন, খুব লজ্জাজনক হার হয়েছিল। সেই প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে এবার পাঠানো হচ্ছে হুগলিতে। দেখে নেব আমরা 2019-এ হুগলিতে ফলাফল কি হয়েছিল। হুগলিতে লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী, তিনি পেয়েছিলেন 6,71,484টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রত্না দে নাগ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি পেয়েছিলেন 5,98,086টি ভোট। অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় বিজেপির হয়ে লড়ে তিনি কিন্তু 73,362টি ভোটে জিতেছিলেন। এইবার বিজেপির সমীক্ষা অনুযায়ী আসনটি কিন্তু দুর্বল। দেখে নেব 24-এ কি হতে চলেছে। হ্যাঁ, যেটা আমরা বলেছিলাম তাই, বিজেপি যেটা ভাবছে আমরাও সেটা ভেবেছিলাম। 2019-এ এই আসনটি বিজেপির থাকলেও 2024-এ হুগলি আসনটি পেয়ে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। আরামবাগ। এখানে 2019-এ পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী তপন রায় অত্যন্ত কম মার্জিনে। এবার আর তপন রায়কে টিকিট দিচ্ছে না বিজেপি, বদলে টিকিট পাচ্ছেন মধুসূদন বাগ। আমরা 2019-এর ফলাফলটা একবার দেখে নেব।
অপরূপা পোদ্দার তৃণমূল কংগ্রেস প্রার্থী, যিনি পেয়েছিলেন 6,49,929টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন কুমার রায়, তিনি পেয়েছিলেন 6,48,787টি ভোট। ব্যবধান ছিল 1,142টি ভোট। আমরা দেখে নেব 24-এ কি হতে চলেছে। 24-এ এই আসনটি আমরা অনিশ্চিত রেখেছি এখনো পর্যন্ত, এই কারণ এই আসনটি তৃণমূল জিততে পারে যদি তারা তাদের পুরনো প্রার্থী অপরূপা পোদ্দারকে বদলি করে। কারণ এখানে অপরূপা পোদ্দারের প্রতি মানুষের একটা অনাস্থা আমরা নিজেরা স্বচক্ষে গিয়ে দেখেছি। এই অপরূপা পোদ্দারের বদলে যদি তৃণমূল কংগ্রেস অন্য কাউকে প্রার্থী করে তাহলে লড়াইটা জমে যাবে। কারণ মধুসূদন বাগ অত্যন্ত পরিচিত সমাজসেবী বলে তাকে সবাই চেনেন। তার সাথে লড়াই করার মতন ক্ষমতা অপরূপা পোদ্দারের নেই, এটা নিশ্চিত। তাই এই আসনটি আমরা অনিশ্চিত রেখেছি, কারণ জোট হলে কংগ্রেসেরও কিছু ভোট জোট পাবে, এবং কংগ্রেসের কিছু ভোট পেলে এবং যদি ভালো প্রার্থী দেওয়া হয় তাহলে কিন্তু 2024 আসনটি জিততে পারে তৃণমূল কংগ্রেস। তবুও যেহেতু এখনো তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি, তাই এই আসনটিকে আমরা অনিশ্চিত রেখেছি। পরবর্তী আসন তমলুক। 2019-এ এখানে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর। তাকে এবার আর টিকিট দিচ্ছে না, বরং দিচ্ছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে। এবার আপনাদের বলি, যে শুভেন্দু অধিকারী এই পিসি, ভাইপো, পরিবারবাদ ইত্যাদি নিয়ে এত বড় বড় কথা বলে গেছেন এতদিন, এবার তার ভাই, তার দু ভাইয়ের নামেই টিকিটের কিন্তু সুপারিশ করেছেন শুভেন্দু অধিকারী, তার দু ভাইয়ের নামে। যদি তাদের পরিবারের লোকজনই এভাবে টিকিট পায় এবং বিজেপির পুরনো বিজেপি কর্মী সিদ্ধার্থ নস্করের মতন মানুষকে যদি বসিয়ে রাখা হয়, 2024-এ কি হবে সেটা আমরা পরে বলবো। তবে তার আগে দেখে নেব 2019-এ কি হয়েছিল। 2019-এ এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন দিব্যেন্দু অধিকারী। তিনি পেয়েছিলেন 7,74,433টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সিদ্ধার্থ নস্কর পেয়েছিলেন 5,34,268টি ভোট। অর্থাৎ ব্যবধান ছিল ব্যাপক, 1,90,165টি ভোটের। 24-এ কি হবে আসুন তা দেখে নিন। 24-এ কিন্তু এই আসনটি তৃণমূলই পাবে। যতই বিজেপির হয়ে দিব্যেন্দু অধিকারীকে এখানে দাঁড়ান, এখানে কিন্তু দিব্যেন্দু অধিকারীর বা শুভেন্দু অধিকারীর পার্সোনাল ক্যারিশমা আর কাজে লাগবে না। আমরা যা সমীক্ষা করে পেয়েছি, এখানে কিন্তু ভোটটা হবে সরাসরি বিজেপি বনাম তৃণমূলের, এবং বিজেপি বনাম তৃণমূলের ভোট হলে এখানে অ্যাডভান্টেজ তৃণমূল। তাই তমলুক আসনটিতে 2024-এ আমরা এগিয়ে রাখতে চাই তৃণমূল কংগ্রেসকেই। কাঁথি, এই আসনে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী ডক্টর দেবাশিস সামন্ত। কিন্তু এবার আর ডক্টর দেবাশিস সামন্তকে টিকিট দিতে চাইছে না বিজেপি। অমিত শাহ নিজে চান এখানে যেন শুভেন্দু অধিকারী দাঁড়ান, কিন্তু শুভেন্দু অধিকারীর প্রস্তাব তার ভাই সৌমেন্দু অধিকারীকে দাঁড় করানো হোক। অর্থাৎ দুটি কেন্দ্রে দুটি প্রার্থী একই পরিবার থেকে, এটা যদি পরিবারবাদ না হয় তাহলে পরিবারবাদ আপনি কাকে বলবেন? তবে যতদূর শুনতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এখানে দাঁড়াচ্ছেন না, দাঁড়াচ্ছেন সৌমেন্দু অধিকারী। তবে অমিত শাহ চাপ দিচ্ছেন যাতে শুভেন্দু অধিকারী এখান থেকে দাঁড়ান। আমরা দেখে নেব কাঁথিতে গত 2019-এ কি হয়েছিল। এখানে তৃণমূলের প্রার্থী ছিলেন শিশির অধিকারী। তিনি পেয়েছিলেন 7,11,872টি ভোট। এখানে এই ভোট যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এখানে তার ব্যক্তিগত কারিশমাও কিছু আছে। এখানে বহু মানুষ দলমত নির্বিশেষে তাকে সমর্থন করেন। এবার তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে কিনা তা নিয়ে বড় চমক থাকছে, জানাবো আগামী দিন। কিন্তু লড়াইটা হতে চলেছে অধিকারী পরিবারের সাথে হয়তো তৃণমূলের। ডক্টর দেবাশিস সামন্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছিলেন 6,204টি ভোট। এখানেও ব্যবধান ছিল 1,11,668টি ভোটের। এবার কি হবে 2024-এ আসুন তা দেখে নিন। 2019-এ এই আসনটি ছিল তৃণমূলের, কিন্তু 2024-এ কাঁথি আসনটিতে জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। সে সৌমেন্দু অধিকারী দাঁড়াক অথবা শুভেন্দু অধিকারী দাঁড়াক। যদি তৃণমূলের পুরনো প্রার্থী শিশির অধিকারী তৃণমূলের টিকিটে এখানে দাঁড়ান, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে, আর আমরা সেই খেলা দেখার অপেক্ষায় আছি। পরবর্তী আসন ঘাটাল। 2019-এ পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। 2024-এ তাকে টিকিট দেওয়া হচ্ছে, তিনিই আবার টিকিট পাচ্ছেন 2024-এ। আমরা দেখে নেব 2019-এ কি হয়েছিল। 2019-এ দীপক অধিকারী দেব চিত্র তারকা প্রার্থী, তৃণমূলের প্রার্থী। তিনি পেয়েছিলেন 7,17,959টি ভোট। আর বিজেপি প্রার্থী
ভারতী ঘোষ তিনি পেয়েছিলেন 6,09,986টি ভোট, ব্যবধান ছিল 1,07,937টি ভোটের। তবে এইখানে যতদূর খবর পাচ্ছি দীপক অধিকারী তিনি আর রাজনীতির ময়দানে থাকতে রাজি নন, তিনি সিনেমার জগতেই ফিরে যেতে চাইছেন পুরোপুরিভাবে। তাই এখানে দীপক অধিকারীর বদলে কাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে তার উপরে কিন্তু জয়ের মার্জিন অনেকটাই নির্ভর করছে। আসুন দেখে নিই 2024-এ কি হতে চলেছে। 2024-এ কিন্তু এই আসনটি পেতে চলেছে আবার তৃণমূল কংগ্রেস। প্রার্থী যিনি হন মার্জিন কম বেশি হতে পারে, কিন্তু 2024-এ এই আসনটি আবার পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন ঝাড়গ্রাম। 2019-এ এখানে বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। এই কুনার হেমব্রমকেই কিন্তু আবার টিকিট দিচ্ছে বিজেপি। 2024-এ বিজয়ী প্রার্থীকে টিকিট দেওয়ার প্রবণতা বিজেপিতে খানিকটা কম দেখা গেলেও এক্ষেত্রে কিন্তু ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু বিজেপি ভরসা রাখছে সেই কুনার হেমব্রমের ওপরেই। 2019-এর ফলাফল কি হয়েছিল আসুন সেটা দেখে নিই। 2019-এ কুনার হেমব্রম পেয়েছিলেন বিজেপির পক্ষে 6,26,583টি ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীরবাহা সরেন তৃণমূলের প্রার্থী, তিনি পেয়েছিলেন 6,14,816টি ভোট। মার্জিন ছিল একদম নেক টু নেক, ব্যবধান ছিল 11,767টি ভোট। এবার কি হবে 2024-এ আসুন সেটা দেখে নিই। দেখুন, এই আসনটি ছিল বিজেপির 2019-এ, কিন্তু এই আসনটি নিশ্চিতভাবে আর ধরে রাখতে সক্ষম হবে না বিজেপি। এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল অথবা জোট প্রার্থী যিনি হবেন তিনি। মেদিনীপুর, এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ, তিনি জিতেও ছিলেন। 2024-এ কিন্তু এই আসনটিতে কোনো প্রার্থী আপাতত বিজেপি স্থির করেনি। তবে যে দিলীপ ঘোষ নন এ ব্যাপারে অনেকটাই নিশ্চিত হওয়া গিয়েছে। দিলীপ ঘোষ যদি এখানে প্রার্থী হন তাহলে কি হবে, দিলীপ ঘোষ যদি প্রার্থী না হন তাহলে কি হবে, সবটাই বলবো আমরা। কিন্তু তার আগে দেখে নেব 2019-এ কি হয়েছিল। 2019-এ দিলীপ ঘোষ এখান থেকে প্রার্থী হয়ে তিনি পেয়েছিলেন 6,85,433টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মানস ভূঁইয়া, তিনি পেয়েছিলেন 5,96,481টি ভোট, ব্যবধান ছিল 88,952টি। 24-এ কি হবে আসুন তা দেখে নিন। আমাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি এই আসনটি পেতে চলেছে। আমরা দিলীপ ঘোষকে প্রার্থী ধরেই কিন্তু সমীক্ষা করেছি, কিন্তু দিলীপ ঘোষ যদি প্রার্থী না হন এই কেন্দ্রে বিজেপি নিশ্চিত হারতে পারে বলে আমাদের সমীক্ষায় উঠে আসছে। পরবর্তী আসন পুরুলিয়া। বিজয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। 2024-এ তাকেই আবার টিকিট দিচ্ছে বিজেপি। আসুন দেখে নিই 2019-এ কি হয়েছিল। 2019-এ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি পেয়েছিলেন 6,68,107টি ভোট, ব্যাপক ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৃগাঙ্ক মাহাতো তৃণমূলের হয়ে দাঁড়িয়ে তিনি পেয়েছিলেন 4,63,375টি ভোট, ব্যবধান ছিল ব্যাপক। 2,04,732টি ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির প্রার্থী। 24-এ কি হবে? 24-এ কিন্তু খেলা ঘুরে যেতে চলেছে, কারণ পুরুলিয়ার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বিজেপি। আমরা সমীক্ষায় গিয়ে দেখেছি বহু জায়গায়, বিশেষ কয়েকটা জায়গার কথা না বললেই নয়, পুরুলিয়া স্টেশন সংলগ্ন এলাকা, আদ্রা বাস স্ট্যান্ড, এইসব জায়গায় আমরা যখন কথা বলেছি মানুষের ব্যাপক রোষানল আমরা দেখতে পেয়েছি। তাই 2019-এ এই আসনটি বিজেপি পেলেও 2024-এ কিন্তু এই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া, এখানে প্রার্থী হয়েছিলেন বিজেপির প্রার্থী সুভাষ সরকার এবং ব্যাপক ভোটে জিতেও ছিলেন, কিন্তু এবার আর সুভাষ সরকারকে টিকিট দিচ্ছে না বিজেপি, বদলে হুগলি থেকে তুলে আনা হচ্ছে লকেট চ্যাটার্জিকে, এরকমটাই খবর আছে আমাদের কাছে। 2019-এ কি হয়েছিল আসুন সেটা দেখি। 2019-এ বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার তিনি পেয়েছিলেন 6,75,319টি ভোট, নিঃসন্দেহে অনেক বেশি ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রয়াত সুব্রত মুখার্জি, তৃণমূলের হেভিওয়েট প্রার্থী। তবুও তিনি হারাতে পারেননি বিজেপিকে, তিনি পেয়েছিলেন মাত্র 5,986টি ভোট, ব্যবধান ছিল প্রায় 2.25 লাখের। 1,74,333টি ভোটে জিতেছিলেন সুভাষ নস্কর। এইবার আর সুভাষ নস্করকে টিকিট দিচ্ছে না বিজেপি, কারণ বিজেপি লকেট চ্যাটার্জিকে একটি সেফ সিট মনে করে এই বাঁকুড়া আসনটি দিতে চাইছে, যাতে লকেট চ্যাটার্জি নিশ্চিতভাবে জেতেন। জিতবেন কি 2024-এ আসুন সেটা দেখে নিন। হ্যাঁ, তিনি জিততে পারেন। 2019-এ বিজেপি আসনটি পেয়েছিল ডক্টর সুভাষ সরকারের নেতৃত্বে, এইবারও কিন্তু 2024-এ বিজেপি আসনটি পেতে চলেছে।
বিষ্ণুপুর, এখানে প্রার্থী হয়েছিলেন বিজেপির সৌমিত্র খাঁ, কিন্তু যতদূর খবর পাচ্ছি এই আসনটি দিলীপ ঘোষ অথবা সৌমিত্র খাঁ যে কেউ পেতে পারেন। যদিও বিজেপির মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যারা কোর কমিটিতে আছেন তারা কেউ টিকিট পাবেন না, দিলীপ ঘোষও কিন্তু কোর কমিটিতে আছেন, তাই তার টিকিট না পাওয়ার সম্ভাবনাই বেশি। এবং সৌমিত্র খাঁও যদি টিকিট না পান তাহলেও অবাক হবেন না, কারণ সৌমিত্র খাঁর মাঝে মাঝেই যে বক্তব্য আসে তাতে বিজেপিকে বারবার বিড়ম্বনায় পড়তে হয়। তাই সৌমিত্র খাঁও এখানে টিকিট পাবেন কিনা এই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবু 2019-এ কি ফল হয়েছিল আসুন দেখে নিই। 2019-এ সৌমিত্র খান এখান থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে তিনি পেয়েছিলেন 6,57,019টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রফেসর শ্যামল সাঁতরা, অত্যন্ত সজ্জন মানুষ, তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে তিনি পেয়েছিলেন 5,78,972টি ভোট। যতই সজ্জন মানুষ হন, এখানে কিন্তু সৌমিত্র খান তাকে পরাজিত করেছিলেন 78,047টি ভোটে। 2024-এ কি হবে সেটা এবার দেখে নেব। 2019-এ আসনটি ছিল বিজেপি, আর 2024-এ এই বিষ্ণুপুর আসনটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন বর্ধমান পূর্ব, এখানে 2019-এ পরাজিত হয়েছিলেন বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাস। এবার কিন্তু তাঁরই ওপরে ভরসা রাখছে ভারতীয় জনতা পার্টি। 2024-এও টিকিট পাচ্ছেন পরেশ চন্দ্র দাস। কি হয়েছিল 2019-এ আসুন সেটা দেখি। 2019-এ এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডল, তিনি পেয়েছিলেন 6,40,834টি ভোট। পরেশ চন্দ্র দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী, তিনি পেয়েছিলেন 5,51,523টি ভোট। ব্যবধান ছিল 89,311টি ভোটের। 2024-এ কি হতে চলেছে? 2024-এ এই আসনটিতে সুনীল বাবুকে যদি টিকিট নাও দেয়, যতদূর খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেস সুনীল কুমার মণ্ডলকে আর টিকিট দেবে না। কিন্তু 2019-এ বর্ধমান পূর্ব আসনটি ছিল তৃণমূলের, 2024-এও কিন্তু এই আসনটি ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুর, এখানে কিন্তু প্রার্থী হয়েছিলেন বিজেপির এস আলুওয়ালিয়া, যিনি পশ্চিমবাংলার বাইরের লোক, তিনি এখানে প্রার্থী হয়েছিলেন। 2024-এ এই আসনটিতে টিকিট পেতে পারেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ অথবা অগ্নিমিত্রা পল। কেন দুটো নাম বলছি? কারণ অগ্নিমিত্রা পল ইতিমধ্যেই বিধায়ক। এই অগ্নিমিত্রা পল তিনি যদি সাংসদ হয়েও যান তাহলে কিন্তু বিধানসভায় অগ্নিমিত্রা পলের আসানসোল সিটটি কিন্তু খোয়াতে পারে বিজেপি। তাই কেয়া ঘোষের নামও ভেবে রাখা হয়েছে 2024-এর নির্বাচনের জন্য। 19-এ কি হয়েছিল বর্ধমান দুর্গাপুরে আসুন সেটা এবার দেখে নিই। 2019-এ বিজেপির প্রার্থী এস আলুওয়ালিয়া পেয়েছিলেন 5,98,376টি ভোট, আর তৃণমূলের প্রার্থী ডক্টর মুমতাজ সংঘমিত্রা, তিনি পেয়েছিলেন 5,95,937টি ভোট। ব্যবধান ছিল মাত্র 2,439টি ভোটের। 2024-এ কি হবে আসুন সেটা দেখে নিই। 2024-এ কিন্তু এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। 2019-এ ছিল বিজেপির। বর্ধমান দুর্গাপুর এই আসনটি 2024-এ পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসানসোল, এখানে পরাজিত হয়েছিলেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শত্রুঘ্ন সিনহার কাছে উপনির্বাচনে। 2024-এ এই আসনের জন্য বিজেপি ভেবে রেখেছে তৃণমূল থেকেই যাওয়া জিতেন্দ্র তিওয়ারির নাম। কি হয়েছিল 2019-এর নির্বাচনে আসুন সেটা দেখে নিই। 2019 নয়, আমরা 2022-এর ফলাফলই বলবো, কারণ শেষ নির্বাচনটা বলবো। এখানে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছিলেন ব্যাপক ভোট 6,56,358টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পল, তিনি পেয়েছিলেন 3,53,149টি ভোট। ব্যবধান ছিল ব্যাপক 3,03,209টি ভোটের। এবার কি হতে চলেছে আসুন সেটা দেখে নিই। 2024-এও কিন্তু এই আসনটি পেতে চলেছে তৃণমূল। এর আগে 2019-এ এই আসনটি ছিল বিজেপির দখলে, বাবুল সুপ্রিয় জিতেছিলেন। তারপরে বাবুল সুপ্রিয় বিজেপি পরিত্যাগ করেন এবং তিনি তার এমপি পদ ছেড়ে তিনি বিধানসভায় লড়েন, তৃণমূলের হয়ে জেতেন এবং তিনি রাজ্য সরকারের একজন মন্ত্রীও। 2019-এ বিজেপি এখানে জিতলেও 2022-এ কিন্তু এই আসনটি ব্যাপকভাবে ভোট পেয়ে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। আর 2024-এও কিন্তু এই আসনটি পেতে চলেছে আবার তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন বোলপুর, 2019-এ প্রার্থী হয়েছিলেন বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস। এবার আর টিকিট পাচ্ছেন না, অবাক হবেন না, এখানে টিকিট পাচ্ছেন অনুপম হাজরা।
তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার সিকিউরিটি কেড়ে নেওয়া হয়েছে, সবকিছু হয়েছে, তারপরেও সম্ভবত এই আসনটি পেতে চলেছেন অনুপম হাজরা। 2019-এ কি হয়েছিল একবার দেখে নিন। 2019-এ অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছিলেন 6,99,172টি ভোট। মনে রাখবেন, এই ভোট অসিত কুমার মাল এত ভোট পেয়েছিলেন যার নেতৃত্বে, তার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। তিনি কিন্তু এখনো পর্যন্ত জেলবন্দী। জানেন এবার কি হবে দেখবো আমরা, তার আগে বলে নিই, রামপ্রসাদ দাস বিজেপির প্রার্থী, তিনি পেয়েছিলেন 5,92,769টি ভোট। ব্যবধান ছিল 1,06,403টি ভোট। এবার আর অনুব্রত মণ্ডল নেই। কি হবে 24-এ আসুন দেখে নিন। 24-এও কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী, গত 4 মাস আগের যে সমীক্ষা, সেই অনুযায়ী এই আসনটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেসই। যতই অনুপম হাজরা দাঁড়ান বিজেপির পক্ষে, এই আসনটি কিন্তু তৃণমূল ধরে রাখতে চলেছে। আজকের শেষ আসন বীরভূম। এখানে 2019-এ পরাজিত হয়েছিলেন বিজেপির খুব দুর্দিনের প্রার্থী বা লোক দুধ কুমার মণ্ডল। তিনি টিকিট পাচ্ছেন আবার 2024-এ। আমরা দেখে নেব 2019-এ কি ফলাফল হয়েছিল। 2019-এ শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি পেয়েছিলেন 5,54,070টি ভোট। আর দুধ কুমার মণ্ডল বিজেপির হয়ে দাঁড়িয়ে তিনি পেয়েছিলেন 5,65,153টি ভোট। ব্যবধান ছিল 89,771টি ভোটের। আমরা দেখব যে আগামী দিনে 2024-এ কি ফলাফল হতে চলেছে এই বীরভূম আসনে। বীরভূম আসনটি কিন্তু আবার ধরে রাখতে চলেছে তৃণমূল, অর্থাৎ 2019-এও তৃণমূল ছিল, এখানে সংখ্যাটি ভুল হয়েছে, 2022 লেখা হয়েছে, কিন্তু আসলে 2019-এও তৃণমূল এখানে ছিল। বীরভূম আসনটি 2024-এও থাকছে তৃণমূলেরই। এই ছিল 42টা আসনের গতবারের ফলাফল। এবারের বিজেপির প্রার্থীদের নাম এবং তালিকা, সম্ভাব্য তালিকা। আর তারপরে 4 মাস 5 মাস আগে যে আমরা সমীক্ষাটা করেছিলাম তার এই ছিল 42-এর সম্ভাব্য একটা সমীক্ষা, সম্ভাব্য একটা প্রার্থী তালিকা বিজেপির। এবং গতবারের যে নির্বাচন হয়েছিল 2019-এ, সেই 2019-এর নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ ফলাফল আপনাদের কাছে। গত বছর অর্থাৎ গত নির্বাচন 2019-এর নির্বাচন ফলাফল রয়েছে, বিজেপির প্রার্থী তালিকা রয়েছে, বিজেপি প্রার্থীদের নাম রয়েছে, এবং এইবার নির্বাচন হলে 2024-এ কি হবে তার একটা সম্ভাব্য সমীক্ষাও আপনাদের কাছে রয়েছে। এবার বিজেপির প্রার্থী তালিকা তো ঘোষণা হয়েছে, সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তৃণমূলের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলে এই যে সমীক্ষা আমরা দেখালাম এর অনেকটাই বদল ঘটবে। কারণ জোট হবে কিনা, জোট হলে কোথায় তৃণমূল প্রার্থী দেবে, কোথায় কংগ্রেস প্রার্থী দেবে, সেই নিয়ে চাপানুতোর কোন পর্যায়ে যাবে আমরা জানি না। কিন্তু এখনো পর্যন্ত 2024-এর যা ফলাফল হতে পারে তা আমরা দেখিয়েছি 4-5 মাস আগের করা সমীক্ষা অনুযায়ী। আগামী দিনে সমীক্ষা আমরা চালাতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন। যারা আমাদের পাশে থাকতে চান তারা আমাদেরকে ফোন করুন 9830075869। এই নাম্বারে ফোন করুন, আমরা আপনাদের বলে দেবো কোন পথে কিভাবে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। এবং আপনারা যদি পাশে থাকেন 2024-এর সমীক্ষার ফলাফলও আমরা প্রায় 95% মিলিয়ে দেবো, এ কথা আপনাদের দিতে পারি। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় এনকে বাংলায়। নমস্কার।